নমস্কার বন্ধুরা, ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে ব্যাংক ডুবে গেলে আপনি পেতে পারবেন আরও বেশি টাকা। আপনারা নিশ্চয় জানেন যে ডিআইসিজিসির তরফ থেকে প্রতিটা ব্যাংকের গ্রাহককে 5 লাখ টাকা পর্যন্ত বিমা সুরক্ষা দেওয়া হয়। এবার থেকে এই যে সীমা কিন্তু বাড়তে পারে। গত সোমবার ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেসের সেক্রেটারি এম নাগারাজু এই বিষয়ে কিন্তু ঘোষণা করেছেন এবং এই ঘোষণাটা এসেছে কবে? ঠিক তার আগের দিন, যেদিন নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের স্ক্যামটা সামনে এসেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, যদি এইবার এই বিমার সুরক্ষাটা তার লিমিটটা যদি বাড়ানো হয়, তাহলে কিন্তু যারা ক্ষুদ্র বা আমাদের মতো যারা স্মল ডিপোজিটার তাদের জন্য কিন্তু এটা ভালো হবে। কারণ যদি কোনো ক্ষেত্রে ব্যাংকরাপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে টাকাটা সেই টাকাটা কিন্তু সুরক্ষিত থাকবে। এইবার আপনি কি জানেন যে এই ডিআইসিজিসির এই ইন্স্যুরেন্স ব্যাপারটা কি? আপনাকে আমি বলি, ডিআইসিজিসি এটা কিন্তু একটা আরবিআইয়ের সাবসিডিয়ারি এবং এটা কিন্তু ব্যাকড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে এটার পিছনে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাকিং আছে। এটা আমাদের মতো যারা ক্ষুদ্র বিনিয়োগকারী বা স্মল ডিপোজিটার তাদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা প্রোটেক্ট করার জন্য একটা বিমা দিয়ে থাকে। সেই বিমাটা কত? সেই বিমাটা হচ্ছে 5 লাখ টাকা। যদি কোনো ক্ষেত্রে ব্যাংক ডুবে যায় বা ব্যাংকরাপ্ট হয়ে যায়, তাহলে সেই বিমার টাকা থেকে আমাদের জমা টাকা ফেরত পাবো। এবার এই যে এতদিন পর্যন্ত এই ডিআইসিজিসি ইন্স্যুরেন্সের লিমিটটা ছিল 5 লাখ। এই 5 লাখ আপনার ব্যাংকে গচ্ছিত টাকা এবং তার সাথে তার ইন্টারেস্ট, এই দুটো মিলিয়ে, এবং এটা উইথ সেম ক্যাপাসিটি সেম রাইট। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেম ক্যাপাসিটি সেম রাইট ব্যাপারটা কি সেটা আমি ভিডিওর পরে বলবো। তবু মোটামুটি এটা বুঝে রাখুন যে একজন ব্যক্তির ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলিয়ে আপনার ওই ডিআইসিজিসির আন্ডারেতে ইনসিওর থাকছে। এইবার এই ইন্স্যুরেন্স কাভারেজের আন্ডারে কোন কোন টাকা থাকছে? আপনার সেভিং অ্যাকাউন্টে যে টাকা সেই টাকা, ফিক্সড ডিপোজিটের টাকা, রেকারিং ডিপোজিটের টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টের টাকা। এই 4টে টাকা এবং তাদের ইন্টারেস্ট মিলিয়ে একজন ব্যক্তির নামে যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে টোটাল 5 লক্ষ টাকা পর্যন্ত এইখানেতে ইনসিওর থাকছে। যদি ব্যাংক ডুবে যায়, তাহলে সেই ব্যক্তি ম্যাক্সিমাম 5 লাখ টাকা পেতে পারবেন। এইবার গভর্নমেন্ট চাইছে যে সেই 5 লাখ টাকা যে আছে লিমিটটা, সেটাকে বাড়াতে। শোনা যাচ্ছে এটা 8 লাখ থেকে 12 লাখ এই লিমিটের মধ্যে থাকবে। এইবার এই ডিআইসিজিসির ইন্স্যুরেন্স সম্বন্ধে অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে। তো এই ভিডিওতে কতগুলো কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে, বা যেটাকে আমরা এফএকিউ বলে থাকি, আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, যে ডিআইসিজিসির আন্ডারে যে 5 লাখ টাকা আপনার ইনসিওর থাকছে, সেটা কি শুধু প্রিন্সিপালের উপরে? প্রশ্নের উত্তর হলো না, এটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে টোটাল 5 লাখ। আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। মনে করুন কোনো ব্যক্তির ব্যাংকের এফডি যেটা জমা আছে, তার প্রিন্সিপাল হচ্ছে 4,50,000 টাকা, এবং ধরুন যে সেই বছর তার ইন্টারেস্ট হয়েছে 40,000 টাকা। তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে কত হলো? 4,90,000 টাকা। তাহলে যদি ব্যাংক ডুবে যায়, তাহলে তিনি 4,90,000 টাকা পাবেন। কিন্তু যদি এরকম হয়, মনে করুন তার প্রিন্সিপালই ছিল 5 লাখ টাকা এবং ইন্টারেস্ট হয়েছে 50,000, তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে কত হলো? 5,50,000। সেক্ষেত্রে কিন্তু তিনি 5,50,000 পাবেন না, তিনি 5 লাখই পাবেন। কারণ আমি বলেইছি যে আসল সুদ মিলিয়ে টোটাল 5 লাখ টাকাই পর্যন্ত এই ইন্স্যুরেন্সের আন্ডারেতে ইনসিওর থাকছে। এর পরের যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে, মনে করুন আমি একই ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চেতে এফডি করলাম। ব্যাংক একই কিন্তু ব্রাঞ্চ আলাদা, তাহলে কি সেইগুলোর জন্য আলাদা আলাদা লিমিট থাকবে? প্রশ্নের উত্তর হলো না। যদি একই মানুষের নামে একই ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চেতেও যদি আপনার এই এফডি বা ধরুন সেভিং অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু সমস্ত ব্রাঞ্চের যে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট, ইন্টারেস্ট অ্যামাউন্ট, সেইগুলো মিলিয়ে টোটাল 5 লাখই হবে। তাহলে সেম মানুষ যদি হয়, তাহলে একই ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে করে লাভ নেই, তাতে কিন্তু ইন্স্যুরেন্সের কভারেজ বাড়বে না। কিন্তু উল্টোটা হতে পারে, ধরুন একই মানুষ বিভিন্ন ব্যাংকের, মানে ব্যাংকগুলোই আলাদা আলাদা, সেইখানে যদি সেপারেটলি করে রাখেন অ্যাকাউন্ট এবং সেখানে যদি টাকা জমা করেন, তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রেই তার 5 লাখ টাকা ইনসিওর থাকবে। এরপরে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি আপনাকে বলেছিলাম, যে এই যে 5 লাখ টাকা ইনসিওর আছে, সেটা আপনার বলা ছিল যে সেম রাইট সেম ক্যাপাসিটি।
তো এই সেম রাইট সেম ক্যাপাসিটি আর ডিফারেন্ট রাইট ডিফারেন্ট ক্যাপাসিটি, এই ব্যাপারটা কি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা বোঝার দরকার আছে। সেম রাইট সেম ক্যাপাসিটিকে যদি খুব সহজ করে বলি, যে সেটা হচ্ছে যে একজন ইন্ডিভিজুয়াল তার নামে যদি অ্যাকাউন্ট হয় তাহলে সেটাকে আমি বলবো যে সেটা সেম রাইট সেম ক্যাপাসিটি। ধরুন যে মিস্টার এস কে পণ্ডিত, তিনি তার নিজের নামে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, জাস্ট নিজের নামে ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট। তাহলে কি হলো, তিনি এটা সেম রাইট সেম ক্যাপাসিটি। যদি তিনি দুটো আলাদা আলাদা ব্যাংকেও খোলেন তাহলে কিন্তু সেম রাইট সেম ক্যাপাসিটি হচ্ছে। এইবার সেই তিনি কিন্তু আলাদা আলাদা ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। এস কে পণ্ডিত, যার নাম আমি বলছি, তিনি ধরুন একটা পার্টনারশিপ ফার্মের একজন পার্টনার। তাহলে সেই নাম দিয়ে যদি যখন অ্যাকাউন্ট খুলছেন, বা সেই যে তার ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে যখন তিনি অ্যাকাউন্ট খুলছেন, সেটা একটা সেপারেট অ্যাকাউন্ট। আবার তিনি যখন তার যে মাইনর সন্তান আছে, ধরুন তার একজন মাইনর সন্তান আছে, তার নামে অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু তার গার্জেন হিসাবে, সেইখানে হয়ে গেল সেটা কিন্তু একটা আলাদা ক্যাপাসিটি। তাহলে হয়ে গেল কি, যে ডিফারেন্ট রাইট অ্যান্ড ডিফারেন্ট ক্যাপাসিটি। তো এই এস কে পণ্ডিত আছেন একজনই, কিন্তু যখন তিনি একটা পার্টনারশিপ ফার্মের একজন মেম্বার হয়ে করছেন তখন একটা আলাদা অ্যাকাউন্ট হবে। যখন তিনি একজন কন্যা সন্তানের গার্জেন হিসাবে করছেন, মাইনর কন্যা সন্তানের, তখন কিন্তু তার একটা আলাদা অ্যাকাউন্ট হচ্ছে, আলাদা আইডেন্টিটি। আবার তিনি যখন তার ওয়াইফের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলছেন, সেইখানেতে তখন তার একটা আলাদা আইডেন্টিটি। তো এই যে প্রতিটা আলাদা আলাদা আইডেন্টিটি হলো, এইগুলো কিন্তু সেপারেট হবে আইনের ভাষায়, এবং এগুলোর প্রত্যেকটার জন্য কিন্তু তাকে আলাদা আলাদা কাভারেজ দেবে। আপনাকে একটা এক্সাম্পল শো করছি, আপনি দেখে নিন, আপনাকে লিস্টটা শো করছি। প্রথমে তো দেখুন মিস্টার এস কে পণ্ডিত ইন্ডিভিজুয়াল হিসাবে, সেখানে দেখুন তার একটা ইনসিওর আছে টোটাল 5 লাখ টাকা। তারপরে দেখুন এই মিস্টার এস কে পণ্ডিত পার্টনারশিপ ফার্মের একজন পার্টনার হিসাবে অ্যাকাউন্ট খুলেছেন। তারপরে তিনি তার নাবালক সন্তানের বাবা হিসাবে বা গার্জেন হিসাবে তিনি খুলেছেন। তারপরে জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছেন ওয়াইফের সাথে। তো এগুলো দেখুন প্রতিটা কেসে কিন্তু দেখা যাচ্ছে যে আলাদা আলাদা করে কিন্তু তার 5 লাখ টাকা ইনসিওর থাকছে। এবার আরও একটা ব্যাপার আছে, ধরুন একজন ব্যক্তি কিন্তু তিনি কি করছেন, যে তার ফ্যামিলি মেম্বারদের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলছেন আলাদা আলাদাভাবে, তখনও কিন্তু সেপারেট সেটাকে কনসিডার করা হবে। সেটাও আপনাকে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন ধরুন একটা ব্যাংকের ক্ষেত্রে ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার এ আর সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার বি, তাহলে কি হচ্ছে যে সেখানে কিন্তু তিনি 5 লাখ টাকা ইনসিওর হচ্ছেন। এইবার এ কে আমি ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার রাখলাম, এবার সি কে আমি সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার রাখলাম। হতেই পারে, যেমন ধরুন এ যদি বাবা হয়, তাহলে বাবা তারপরে তার ছেলে, তাদেরকে একটা অ্যাকাউন্ট হোল্ডার হয়ে গেল। তারপরে বাবা, তারপরে তার মেয়ে, সেটা সেপারেট হয়ে গেল। তারপরে বাবা যখন ওয়াইফের সাথে অ্যাকাউন্ট খুলছেন, সেইটা আলাদা। তারপরে বাবা সেকেন্ড হোল্ডার হলো, ছেলে ফার্স্ট হোল্ডার হলো, সেখানে আলাদা। তো এইভাবে পারমুটেশন কম্বিনেশন করে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা সম্ভব, এবং প্রতিটা অ্যাকাউন্টে কিন্তু আপনি চাইলে আলাদা আলাদা ইন্স্যুরেন্স পেতে পারবেন। এর পরের যে প্রশ্নটা, সেটা হলো এই যে ডিপোজিট ইন্স্যুরেন্সটা আছে, তার জন্য একটা প্রিমিয়াম দিতে হবে। তো এই প্রিমিয়ামটা কে দেবে? এটা কি কাস্টমাররা দেবে, যাদের অ্যাকাউন্ট আছে তারা দেবে, না ব্যাংক দেবে? তো উত্তরটা আছে যে ব্যাংক দেবে। এক্ষেত্রে ব্যাংকের দায়িত্ব এই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা দেওয়া, আপনার ইন্ডিভিজুয়ালের কাছ থেকে এই প্রিমিয়ামটা নেওয়া হবে না। এর পরের প্রশ্নটা যে ডিআইসিজিসি কিভাবে টাকাটা পেমেন্ট করবে। ধরুন কোনো ব্যাংক ব্যাংকরাপ্ট হয়ে গেল, তাহলে কিভাবে পেমেন্ট হবে? দেখুন, যখন কোনো ব্যাংক ব্যাংকরাপ্ট হয়ে যায় তখন সেই ব্যাংকের একজন লিকুইডেটার ফিক্সড করা হয়, একজন লিকুইডেটার অ্যাপয়েন্ট করা হয়। তো সেই লিকুইডেটার তারা কি করে, ব্যাংকের যাদের অ্যাকাউন্ট আছে, কার কত জমা আছে, পুরো একটা হিসেব করে একটা লিস্ট বের করবে। তারপর সেই লিস্টটা কিন্তু ডিআইসিজিসিকে দেবে। তারপরে ডিআইসিজিসি সেটাকে চেক করে তারপরে টাকাটা কিন্তু ওই লিকুইডেটারকেই দেবে। এবার লিকুইডেটার আবার ওই যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদেরকে দেবে। এখান থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে ডিআইসিজিসি কখনোই ডাইরেক্ট অ্যাকাউন্ট হোল্ডারদের সাথে ডিলিং করছে না। ব্যাংকের যে লিকুইডেটার অ্যাপয়েন্ট হচ্ছে তাকেই কিন্তু টাকাটা দেবে, তিনি পরে আবার সেটাকে ভাগ করে দেবেন, মানে যাদের যাদের টাকা পাওনা আছে তাদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করে দেবেন। আর এর জন্য সময় হচ্ছে যে লিকুইডেটার যখনই লিস্টটা পাঠাবে তার 2 মাসের মধ্যে কিন্তু ডিআইসিজিসি এই টাকাটা পেমেন্ট করবে। এরপরে আরেকটা সিনারিও হতে পারে যে ব্যাংকটা ডুবে গেল, সেই ব্যাংকের লিকুইডেটার অ্যাপয়েন্টমেন্ট হলো না, কিন্তু অন্য একটা ব্যাংক সেটাকে কিনে নিল, বা অন্য একটা ব্যাংকের সাথে সেটা মার্জার বা অ্যামালগামেটেড হয়ে গেল। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ডিআইসিজিসি এই টাকাটা যে ব্যাংকের সাথে অ্যামালগামেট হয়ে গেছে সেই ব্যাংকে দিয়ে দেবে। এবার সেই ব্যাংক তখন তারা কি করবে, যে যারা ওই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার ছিল তাদের মধ্যে এই টাকাটা আবার ডিস্ট্রিবিউট করে দেবে। তো আশা করি আপনি ডিআইসিজিসি ইন্স্যুরেন্স সম্বন্ধে ব্যাপারটা বুঝতে পারলেন, এবং এই সম্বন্ধে যদি আপনার মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি চাইলে এই ভিডিওর শেষে কমেন্ট করতে পারেন, তাহলে আমি সেটা আপনাকে বলার চেষ্টা করব।